জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে জুনায়েদ আহমেদ পলকের সম্মান রক্ষায় গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মান সম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় 7 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমণ্ডলে ছবি তুলতে হাত দিয়ে বাধা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুজাহিদুল ইসলাম। এবারে জানাবো কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। জানাবো বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই। আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের চারিদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, তাই খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে। এদিকে জুলাই আগস্টে আহত যোদ্ধাদের দেওয়া হবে ইউনিক আইডি কার্ড, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া উপদেষ্টাদের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে লিখিত রূপরেখা দেওয়া হবে। রূপরেখায় দেওয়া টাইমলাইন অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে। এবারে থাকছে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজারবাইজানে COP29 জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 8টা 5 মিনিটে বিমানে চার্টার্ড BG 1102 ফ্লাইটে বাকু থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে বিকালে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহ ড্রোন হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত সামরিক সদর দপ্তরে হাকিরিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা একটি স্কোয়াড্রন ড্রোন দ্বারা আক্রমণ করেছে, যা ইসরায়েলের প্রধান সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে আঘাত এনেছে। বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, হাকিরিয়া ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়, সাধারণ স্টাফ, যুদ্ধ পরিচালনা পক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও হিজবুল্লাহ ড্রোনগুলো ইসরায়েলের আমোজ ঘাঁটিটিও লক্ষ্যবস্তু করেছে। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় দখলকৃত এলাকার প্রধান লজিস্টিক সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পলকের সম্মান রক্ষায় গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মানসম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় 7 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমণ্ডলে ছবি তুলতে হাত দিয়ে বাধা দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুজাহিদুল ইসলাম। এ সময় তিনি পলকের ছবি তুলতে বাধা দিয়ে বলেন, ওনার মান সম্মান নষ্ট করবেন না। একথা বলে পলকের চেহারা বারবার হাত দিয়ে ঢেকে রাখেন এসআই মুজাহিদুল ইসলামের কাছে মামলার কপি এবং রিমান্ডের কী তথ্য পেয়েছেন জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেওয়ার কথা বলেন। যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ যুগান্তরকে বলেন, পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলায় আগে থেকেই 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে। পরে আদালত থেকে তাকে 7 দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। গত 14 আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানা নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামের এক রিকশাচালক হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারও রিমান্ডে। কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই।
রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করতে চাই। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনার শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গতানুগতিক ধারা রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না। আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে, সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিন্তাধারাকে, যা পরবর্তীকালে পরিবর্তিত করে রাজনৈতিক সংস্কৃতিকেও। সমবেত অতিথির উদ্দেশ্যে তারেক রহমান বলেন, পরিবেশ পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সামনে নিয়ে ৩১ দফাকে সংযোজন, বিয়োজন, পুনর্বিন্যাস এবং পরিবর্তন করাও যেতে পারে। তবে তা হবে স্টকহোল্ডার কনসালটেশন তথা অংশীজনদের পরামর্শ এবং জনমত ঐক্যের মাধ্যমে। সময়ের সঙ্গে এই ৩১ দফায় একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুদী এবং স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচিত করবে, যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পন্ন, শিল্পায়ন সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদে সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে। বাংলাদেশের চারিদিকে কোনো বন্ধুরাষ্ট্র নেই, আসিফ নজরুল। আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের চারিদিকে কোনো বন্ধুরাষ্ট্র নেই, তাই খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয় না গলাতে না পারে। বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত জেলা জজ আদালতের ২ বিচারক জগন্নাথ পাড়ে এবং সোহেল আহমেদের স্মরণে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আইন বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা জেলা এবং দায়রা জজ, ঢাকা মহানগর দায়রা জজ, বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ প্রমুখ বক্তব্য রাখেন। আসিফ নজরুল বলেন, কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না। এদেশে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়। খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন এমন সুযোগ আর কেউ না পায়। তিনি বলেন, দেশের চারপাশে কোনো বন্ধুরাষ্ট্র নেই, তাই আর কেউ যেন শত্রু না হয়, বিষয়টির দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কোনো বিভেদের পথে হাঁটা যাবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়াত ২ বিচারককে স্মরণ করে ড. আসিফ নজরুল বলেন, জঙ্গিবাদ কত ভয়াবহ, এখানে আমাদের ২টি শিক্ষা আছে। জঙ্গিবাদ এবং উগ্রবাদ কি ভয়ঙ্কর জিনিস, মানুষকে কত যুক্তিহীন, অমানুষ এবং নিষ্ঠুর করে তোলে। আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো মানুষকে এতটা নিষ্ঠুর, মরিয়া, বেপরোয়া করতে পারে। জঙ্গিবাদ যে কোনো ধর্মের হতে পারে। এটা আমাদের শিক্ষা দেয়, আমাদের নৈতিকভাবে জঙ্গিবাদ, উগ্রবাদ অ্যালাউ করতে পারি না, কোনো অজুহাতেই না, কোনো মোড়কেই না। জুলাই আগস্টের আহত যোদ্ধাদের দেওয়া হবে ইউনিক আইডি কার্ড। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সাইদুর রহমান। তিনি বলেন, একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে। এছাড়া আগামী ৫ দিনের মধ্যে লিখিত রূপরেখা দেওয়া হবে। রূপরেখায় দেওয়ার টাইমলাইন অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। আহত উপদেষ্টার সহকারী ড. সাইদুর রহমান বলেন, আন্দোলনে আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড থাকবে। সব সরকারি প্রতিষ্ঠান থেকে তারা সারা জীবন বিনামূল্যে সেবা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারি চুক্তি থাকবে, সেখানেও বিনামূল্যে সেবা পাবেন তারা। ১৭ নভেম্বরের পর সাপোর্ট সেন্টার থাকবে, সেখান থেকেই সব ধরনের সমাধান দেওয়ার চেষ্টা হবে জানিয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে। এ বিষয়ে গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না।